প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ইরান ইসরায়েল সংঘাত, যুদ্ধবিরতিতে ইরান ইসরায়েল, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা কেন? দৈনিক যুগান্তর, আশুলিয়া হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল, 6 জনকে পুড়িয়ে মারায় 16 জনের সংশ্লিষ্টতা মিলল। মার্কিন ঘাঁটিতে হামলার পরেই যুদ্ধবিরতি, অবশেষে হার মানল ইসরায়েল। দৈনিক সমকাল, যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের লঙ্ঘনের অভিযোগ দুপক্ষের। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গোল বেঁধেছে গবেষণায়, আমের বাজার ভালো না। কালের কণ্ঠ, 12 দিন পর যুদ্ধবিরতি, বিশ্বজুড়ে স্বস্তি। দৈনিক ইত্তেফাক, ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা, 7 বিভাগীয় শহরে হবে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। বাংলাদেশ প্রতিদিন, যুদ্ধবিরতির মাঝেও হামলা, মাহাথির মোহাম্মদ বলেছেন হাসিনাকে উৎখাতের সেই ঐক্য কোথায়? মানব জমিন, নরবরে যুদ্ধবিরতি, জাপার অন্দরে কি হচ্ছে? আমাদের সময়, ইরানের শক্তিমত্তা দেখে রণে ভঙ্গ দিলেন ট্রাম্প। আমার দেশ, যুদ্ধবিরতিতে বাধ্য হলেন ট্রাম্প নেতানিয়াহু। খবরের কাগজ, ইসরায়েলকে কাঁপিয়ে যুদ্ধবিরতি, তেল আবিব আগ্রাসন বন্ধ করলে তেহরানও হামলা চালাবে না। এআই দিয়ে তৈরি কন্টেন্টে রাজনীতিতে উত্তাপ বাড়ার শঙ্কা। রূপালী বাংলাদেশ, নির্বাচন টার্গেট করে ঘর গোছাচ্ছে বিএনপি। কালবেলা শিরোনাম, দুর্নীতির অলরাউন্ডার ছিলেন পাপন, জুলাই গণহত্যার মামলায়ও অস্বাভাবিক আগাম জামিন। ইনকেলাব, সাময়িক সত্যি মধ্যপ্রাচ্যে। সময়ের আলো, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি, কার অর্জনের পাল্লা ভারী, ট্রাম্প কি পেলেন? দৈনিক করতোয়া, অবশেষে যুদ্ধবিরতি কার্যকর, 12 দিনের যুদ্ধে কে জয়ী? দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত। দৈনিক জনকণ্ঠ, 300 আসনেই নির্বাচনের প্রস্তুতি বিএনপির, অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরু। আলোকিত বাংলাদেশ, রক্তাক্ত ইসরায়েল, ট্রাম্পের আকুতিতে ইরানের সাড়া, দেশে চালু হলো গুগল পে। ট্রাম্পের আকুতিতে ইরানের সাড়া শিরোনাম। এখন প্রশ্ন হলো যে যুদ্ধবিরতি তো হলো, কতটা স্বস্তি এলো? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। যুদ্ধের আগের যে অংশটা, সেই অংশটাকে নিয়ে একটু কথা বলা দরকার আর কি। এর ভেতর থেকে প্রমাণিত হলো এটা ইসরায়েলের আগ্রাসন ইরানের উপরে, এবং এই আগ্রাসনের ভেতর থেকে প্রমাণিত হলো যে আমেরিকা পৃথিবীর যে কোনো জায়গায় তার নিজের প্রয়োজনে কখনো নিজে কখনো অন্যকে দিয়ে অন্যায় যুদ্ধ চাপিয়ে দেয়, আগ্রাসন চালায়। এই যে গত কয়েকদিন ধরে যে মানুষের মৃত্যু, ইরানে প্রায় 650 মানুষ মৃত্যুবরণ করেছে, বিপুল সম্পদের ক্ষতি হয়েছে, এর দায় পুরোটাই হচ্ছে আমেরিকার। এর আগেও ইরাকে পরমাণু অস্ত্র থাকার কথা বলে তারা ইরাককে ধ্বংস করেছে, সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়েছে, তারপরে এসে বলেছে যে আমাদের ফাইন্ডিংসগুলো যথার্থ ছিল না। ইরানেও যে আগ্রাসনটা চালিয়েছে, এই আগ্রাসনের পেছনে সেই পুরনো অভিযোগটাই এখানে তারা নিয়ে এসেছে। আমি ইরানের শক্তিমত্তা, ইরানের দৃঢ়তা, এটাকে খুব ইতিবাচকভাবে দেখি। একটা অন্যায়ের কাছে ইরান মাথা নত করেনি, এবং তাদের যে ঐতিহ্য, তাদের যে বীরত্বপূর্ণ সংগ্রাম বিভিন্ন সময়, তার একটা দৃষ্টান্ত এখানে ইরান দেখিয়েছে। পৃথিবীতে কোনো জাতিকে আপনি চাইলেই গায়ের জোর দিয়ে শক্তি প্রয়োগ করে দমাতে পারেন না, ইরান তার প্রমাণ। একই সঙ্গে ইরানের সমাজের মধ্যে যে জায়গাগুলোতে মানুষের ক্ষোভ ধুমায়িত হচ্ছে, ইরানকে যে ধরনের একটা বদ্ধ সমাজের মধ্যে পরিণত করা হচ্ছে, আমাদের প্রত্যাশা থাকবে ইরানের জনগণের এই যে বন্দি দশার থেকে মুক্ত করার জন্য ইরানের সরকার পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে এর ভেতর থেকে আপনি আমেরিকাকে চিনতে পারলেন। আমেরিকা তার
প্রয়োজনে সব কিছু করে এবং কখনো কখনো তথ্য গোপন করে। এই মাত্র বিবিসির একটা ব্রেকিং নিউজ দেখছিলাম যে ইরানের ওই বাংকার ধ্বংস করার জন্য যে সর্বশেষ যে বোমগুলো ফেলা হয়েছে, এটি পেন্টাগন বলছে এটা এক ধরনের লোক দেখানো। আচ্ছা আচ্ছা, এটা এক ধরনের লোক দেখানো। এর ভেতর থেকে ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি। তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা গবেষণা, এগুলো তারা সরিয়ে নিয়েছে এবং এগুলো কোনো ক্ষতি হয়নি। যদিও আমেরিকার প্রশাসন বলছে এটা ট্রাম্পকে ছোট করার চেষ্টা। আমি এই যুদ্ধের ভেতর থেকে মানে আমার যে শিক্ষা, যেটা যে ট্র্যাডিশনাল যে ওয়ার, আপনার বন্দুক নিয়ে রাস্তা থেকে দৌড়াচ্ছে, ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে, সেগুলো না। এখন প্রযুক্তিকে ব্যবহার করে যুদ্ধটা হচ্ছে উপরে, মনস্তাত্ত্বিক। হ্যাঁ, একই সঙ্গে আপনার আকাশপথের এবং পুরোপুরি প্রযুক্তি নির্ভর একটা। এবং এই প্রযুক্তিতে ইরান শুধুমাত্র কতগুলো আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সে তার প্রযুক্তির ডেভেলপমেন্ট ঘটিয়েছে, সে তার প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে এবং সম্ভবত এই যুদ্ধটা দেখিয়ে দিচ্ছে যে কেবলমাত্র মানুষের মৃতের সংখ্যা দিয়ে আপনি একটা যুদ্ধের জয় পরাজয় হিসাব করে বের করতে পারেন না। কেবলমাত্র কত সংখ্যক মানুষ আক্রান্ত হলেন বা হত্যাকাণ্ডের শিকার হলেন, তার ভেতর থেকে যুদ্ধটা কে জিতলো কে হারলো এটি নির্ধারণ করা যায় না। এটি তার প্রমাণ। শরীফ, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করে এই আলোচনা থেকে যেতে চাই। ট্রাম্প বললেন 2 সপ্তাহ আমি সময় দিলাম, তার 2 সপ্তাহ যাওয়ার পরের দিনেই তিনি আক্রমণ করলেন। আবার ইরান যখন আক্রমণ করলো সাথে সাথে তিনি পিছু হটলেন। এখন কোনো কোনো মহল বা কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা কি তার একটা নতুন ফন্দি নাকি? যুদ্ধ তো এক ধরনের রাজনীতি। আচ্ছা, আমরা যুদ্ধ রাজনীতি বলি। তো আপনি দেখবেন যে আমাদের সোসাইটিতেও দেখবেন যে কেউ যদি আপনার সঙ্গে একটু চালাকি করে, তখন আপনি তাকে বলেন আমার সাথে পলিটিক্স করো। সুতরাং পলিটিক্স, যুদ্ধ, এই জায়গাগুলোতে কৌশল থাকতে পারে না। মানে এখানেও কি পলিটিক্স? হ্যাঁ, এর ভেতরে পলিটিক্স, আপনাকে আপনার দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, রাইট। এটি যুদ্ধের একটা কৌশল। এই যে গেরিলা যুদ্ধগুলো হয় নানা ধরনের, আপনাদের মুক্তিযুদ্ধের সময় এই ধরনের অনেক রকমের কৌশল অবলম্বন করা হয়েছে শত্রুকে দমন করার জন্য। আমি এই প্রসঙ্গে শেষ করে দেবো এই জায়গাটাই, যে আমাদের যে ইউনিটিটা দরকার, এই ইউনিটির জায়গায় আমাদের বিশেষ করে আরব বিশ্বর মধ্যপ্রাচ্যে একটা বিরাট সংখ্যক দেশ এখন পর্যন্ত আমেরিকার তোষামদি করছে, দালালি করছে এবং মুখে তারা চিড়া ভেজানোর চেষ্টা করছে। আর বাংলাদেশ যে ভূমিকাটা রাখলো, এটি ইতিহাসের খুব একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। আমরা তার মানে ধর্মীয় সেন্টিমেন্টের কথা বলি, আমরা কথায় কথায় দেখবেন যে নারীর কপালে টিপ, এটিকে আমার সেন্টিমেন্টের সাথে যুক্ত করি। আপনি বাজারে কোন পণ্য বিক্রি করছেন তার সাথেও আমার সেন্টিমেন্ট আছে। পহেলা বৈশাখের র্যালির মধ্যে কি বহন করবেন সেখানে সেন্টিমেন্ট আছে। কিন্তু ইসরায়েলের এই যে আগ্রাসন, এই আগ্রাসনের শিকার হলো যে ইরান, সেই ইরানের প্রশ্নে আমাদের সেন্টিমেন্ট কাজ করলো না। আমাদের দেশের জনগণ, রাজনৈতিক দল এবং সরকার, বিশেষ করে রাজনৈতিক দল এবং সরকার যে ভূমিকাটা রাখলো, খুবই নিন্দনীয় ভূমিকা। ইরানের উপরে আমেরিকা যে বোমা হামলা করলো, সেই বোমা হামলার পরে সরকার একটা বিবৃতি দিয়েছিল, কিন্তু সেই বিবৃতির কোনো জায়গায় একটা শব্দও নেই যে এই বোমাটা আমেরিকা ফেলেছে, আমরা তার নিন্দা করি। আমি যেটা মনে হয় মাঝামাঝি দিয়ে গেছে। আমার যেটা মনে হয় সরকার এই ইস্যুতে, ইরানের উপরে ইসরায়েলের আগ্রাসনের ইস্যুতে আমেরিকার মনের ভাষা বুঝে কথা বলেছে। এটা আমাদের বাংলাদেশের যে যুদ্ধ এবং শান্তির প্রশ্নে, আমাদের বাংলাদেশের যে শান্তির পক্ষে যে অবস্থান, আক্রান্ত এবং আক্রমণকারীর প্রশ্নে মজলুমের পক্ষে যে অবস্থান, নির্যাতিতর পক্ষে যে বাংলাদেশের অবস্থান, সেই অবস্থানের ব্যত্যয় ঘটল যুদ্ধের ভেতর থেকে। দেখা যাক, নতুন রাজনৈতিক দল 147টি দরখাস্ত করেছে নতুন নিবন্ধনের জন্য। স্বামী সভাপতি, স্ত্রী সাধারণ সম্পাদক এবং বাড়ির ঠিকানা অমুক ঠিকানা, তো এই রকমের দেখা গেছে প্রায় বেশ কিছু রাজনৈতিক দল নিবন্ধন চাওয়ার জন্য আন্দোলন মানে দরখাস্ত করেছে। কেউ কেউ তো পেয়ে যাবে বোধহয় নাকি?
আপনার ওই যে নিউজটা বললেন বিস্তারিত আছে ভেতরে, যে বাড়ির সামনে গিয়ে যখন ডাকাডাকি করা হয় দলের প্রধানেরকে, তো দেখা গেল এক ভদ্রলোক লুঙ্গি পরা গামছা কাঁধে বেরিয়েছেন, তার পেছনে পেছনে আর একজন মহিলা বেরিয়েছেন। সাংবাদিক তাকে জিজ্ঞেস করছেন যে আপনি এই দলটার, বলল যে এই দলটার প্রধান আমি। আর উনিকে বলছে উনি আমার স্ত্রী এবং এই দলটার মহাসচিব। তো পারিবারিক। আর এক বাড়িতে যাওয়ার পরে দেখা গেছে সেখানে দলের প্রধান যিনি, তার অফিসটা ব্যবহৃত হচ্ছে তার ছেলের বাসার ড্রয়িং রুমে। আচ্ছা আচ্ছা, এটিকে, এবং সেখানে একটা টেবিল, দুটো চেয়ার আছে, বলেছেন যে আমরা মাঝে মাঝে এখানে বসি। আপনি গণতন্ত্র হচ্ছে বহু ফুল ফুটতে দাও, শত ফুল ফুটতে দাও, কিন্তু সেই ফুল ফোটাকে, সুযোগকে উপলক্ষ করে এই ধরনের যে এক ধরনের মস্করিটাও হয়, এটা আসলে আইন দিয়ে তো আসলে কন্ট্রোল করা যায় না। এর পেছনে এক ধরনের বোধ কাজ করে, রুচি কাজ করে, তবে নাকি রসিকতাও কাজ করে, রসিকতাও কিছু কিছু কাজ করে, তবে এর পেছনে একটা উদ্দেশ্য কাজ করে, রাজনৈতিক একটা উদ্দেশ্য। আমার অনুমান যেভাবে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, এক সময় কিন্তু এখানে সংখ্যা দিয়ে অনেক কিছুই বিবেচনা করা হয়। এতটি রাজনৈতিক দল একসঙ্গে আছে। এই যে আপনি 147টার কথা বললেন, 147টার সবাই নিবন্ধন পাবে তা না, তবে এদের ভেতর থেকে অনেকেই নিবন্ধন পাবে। এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই ধরনের দলগুলোকে কিছু সুযোগ সুবিধা দিয়ে পরিচালনা করাটা খুবই সহজ। মানে আরো কিছু রাজার দল বাড়বে। এবং আরেকটা অনেক এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে সুদূর প্রসারী কতগুলো কৌশল থাকে। এর আগের যে নির্বাচনগুলো হয়েছে, আমি আমার পরিচিত এক ভদ্রলোক, তার একটা দল, তিনি কিভাবে কিভাবে নিবন্ধন নিয়েছেন পেয়ে গেলেন, এবং তাদের একটা ব্যবসা ছিল বিভিন্ন এলাকায়। আপনি দেখবেন যে ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট, প্রত্যেকটা দলের যে প্রার্থী থাকে তার পোলিং এজেন্ট দিতে হয়। এরা বিভিন্ন দলের, সরকারের কাছ থেকে, বিভিন্ন দলের কাছ থেকে পয়সা নেয়, পয়সা নিয়ে এজেন্ট বিক্রি করে দেয়। তো হয় কি, একটা ভোট কেন্দ্রে যখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটটা হয়, তখন দেখা যায় যে একটা ভোট কেন্দ্রে যতজন প্রার্থী, প্রত্যেকের একজন করে এজেন্ট থাকে। তো এই এজেন্টটা কেনা বেচা হয়, এজেন্টটা কেনা বেচা, যারা রাইট, এটা একটা ব্যবসা, এটা কেনা বেচা হয়। এবং এর ভেতর থেকে যারা সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকে, সে চেষ্টা করে ওই পোলিং বুথের মধ্যে তার পক্ষে 4 জন এজেন্ট আর তার প্রতিপক্ষের পক্ষে তার মানে 1 জন 2 জন এজেন্ট। তার মানে এই যে প্ল্যানগুলো, এই প্ল্যানগুলোর পেছনে আবার প্ল্যান আছে, এই পরিকল্পনা, এই কাজগুলোর পেছনে পরিকল্পনা আছে। আগামী নির্বাচনটাকে যতটা আমরা আশাবাদ নিয়ে স্মুথলি পরিচালিত হবে ধারণা করছি, আমার ধারণা ওই যেটা বললাম, যে এখানে রাজনীতি, ভোটের রাজনীতি নিয়ে অনেক পলিটিক্স হবে, ভোটের পলিটিক্স হবে। এবং এই যে উদ্যোগগুলো, এই উদ্যোগগুলোর পেছনে এখন মনে হতে পারে যে হঠাৎ করে মনে হয় এরা উদ্যোগ নিয়েছেন, না, এর পেছনে দীর্ঘমেয়াদী কতগুলো পরিকল্পনা আছে, কিন্তু এবং কেউ কেউ সে পরিকল্পনা। কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তো খুব বারবার খুব জোর দিয়ে বলছেন যে আগামী নির্বাচন হবে সবচেয়ে কি বলবো ফেয়ার ইলেকশন। আমি অনেক বছর ধরে রাজনীতির সাথে যুক্ত, রাজনীতিকে অবজার্ভ করি, এবং এখন আমার মনে পড়ছে জীবনে প্রথম মিছিলে গিয়েছিলাম, এটা সম্ভবত মেজর জলিল মশাল মার্কায় দাঁড়িয়েছিলেন, রাষ্ট্রপতি প্রার্থী, হ্যাঁ, ছোটবেলায় আর না বুঝেই আর। তো এরপর থেকে আমি অনেকগুলো সরকার দেখেছি। আমার অবজারভেশন, আমি প্রধান উপদেষ্টার প্রত্যাশার প্রতি পূর্ণ রেসপেক্ট রেখে বলছি, এবারের নির্বাচনটা আমার ধারণা তুলনামূলকভাবে সহিংস নির্বাচন হবে। আমরা এটা চাই না। আমি ওই কারণেই বলছি। কেন হতে পারে? এবারের আপনি ভোটের মাঠটা দেখবেন, একাধিক রুলিং পার্টি ভোটের মাঠে থাকবে, একাধিক রুলিং পার্টি, যারা গণঅভ্যুত্থানের বিজয়ী, প্রায় এর মধ্যে 3-4টা দল মনে করছে যে আমরাই রুলিং পার্টি। সুতরাং মাঠে যে প্রতিদ্বন্দ্বিতাটা হবে, এটি কখনো কখনো সহিংসতায় রূপ নিতে পারে। কয়েকদিন আগে আপনি বরগুনাতে নুরুল হক নূর তার ঈদের পরে গণসংযোগকে কেন্দ্র করে যে উত্তেজনাটা হলো, এটিকে নির্বাচনের সময় এটি হবে না, এটি আপনি মনে করেন? না, আমাদের এখানে এই চ্যালেঞ্জগুলো, এটি হচ্ছে, আমি ভয় দেখানো না, ইলেকশন কমিশন
অথবা যারা ইলেকশন কন্ডাক্ট করবে তাদের একটা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যাতে ভাবনাটা তাদের থাকে থাকে, এই কারণে আমি এই বিষয়টা বলছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে পুলিশ কিন্তু এখন পর্যন্ত আপনি সংগঠিত করতে পারেননি। সুতরাং আইন শৃঙ্খলা যে বাহিনী, শুধুমাত্র সেনাবাহিনী, বাংলাদেশের এমন এমন ভোট কেন্দ্র আছে যেখানে আসলে পৌঁছানোর জন্য আপনাকে অনেক সময় নিতে হয়। সুতরাং এই বিষয়গুলো বিবেচনায় রেখে, এই চ্যালেঞ্জগুলো বিবেচনায় যেন ইলেকশন কমিশনের থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই মাহাথির মোহাম্মদের যে বক্তব্য দেশের পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন। তিনি বলেছেন শেখ হাসিনাকে উৎখাতের সেই ঐক্য বাংলাদেশে কই। এটি যথার্থ, এই ঐক্যটা নেই। শুধু নেই না, পরস্পরের বিরুদ্ধে যেভাবে কন্টেন্ট তৈরি করে আক্রমণ করা হচ্ছে, যেখানে রাজনীতির লেশ মাত্র নেই। যে পরিবর্তনটা এসেছে, এই পরিবর্তনটা অল্প কিছু মানুষের জীবনের জৌলুস এনে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে পরিবর্তন আনবো বলেই হাজার খানেক মানুষ জীবন দিয়েছে, সেই পরিবর্তনটা আমরা দেখছি না। গতকালকেও কোনো পত্রিকায় দেখেছি এক ব্যক্তি একই সময়ে ঢাকা এবং চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি মামলা করছেন এবং মামলার আসামিদের কাছ থেকে পয়সা নিচ্ছেন। বাংলাদেশে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হোক, জুলাই বিপ্লবীরা তারা চাননি। বাংলাদেশে 10 মাসে 175 জন মানুষকে আপনি পিটিয়ে হত্যা করবেন, জুলাই বিপ্লবীরা এটা চায়নি। যারা জুলাইয়ে জীবন দিয়েছে তারা একটা জীবনের জন্য লড়াই করেছে। শেখ হাসিনার সময়ে ক্রস ফায়ার সহ নানা যে ঘটনাগুলো এখানে ঘটেছে, নিশ্চয়ই তার পুনরাবৃত্তি হবে। কেউ কেউ বলছেন এটি বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু এটা সিরিজ চলছে। আপনার যাকে ইচ্ছা তাকে আপনি ধরবেন, লাঞ্ছিত করবেন, তারপরে তাকে আইনের মুখোমুখি দাঁড় করাবেন। এবং রাষ্ট্র এবং সরকার এই ঘটনাগুলো অনবরত ঘটার পরেও নিশ্চুপ থাকছে। তারা চাইলে এটি বন্ধ করতে পারে। আমি যেটা মনে করি, আমি আপনাকে মনে করিয়ে দিই, এটি আমি গত 2 দিন ধরে বিভিন্ন টেলিভিশনে বলছি। ভারতে বাবরি মসজিদ ভাঙার পর সারা ভারত জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায়, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো দাঙ্গা হয়নি। তো দাঙ্গা শেষ হয়ে যাওয়ার পর এনডিটিভির এক সাংবাদিক জ্যোতি বসুর কাছে জানতে চাইছেন, তিনি তখন সেখানকার মুখ্যমন্ত্রী, যে সব জায়গায় দাঙ্গা হলো, আপনার রাজ্যে একটা ঢিলও ছোড়া হলো না কোনো এখানে সংখ্যালঘুদের বাড়িতে। তার জবাবটা স্পষ্ট। তিনি অল্প কথা বলতেন, তিনি বলতেন আমার সরকার এখানে দাঙ্গা চায়নি। তো পাল্টা প্রশ্ন করার পরে বললেন সরকার না চাইলে দাঙ্গা হয় না, শাসক চাইলে দাঙ্গা হয়। আমাদের এখানে আমি মনে করি সরকার যদি আন্তরিকভাবে চাইতো, এই মব ট্রায়ালের নামে, মব জাস্টিসের নামে এই গুন্ডামি, এই সন্ত্রাস বন্ধ হতো। সরকারের ভেতরে কেউ কেউ এখন পর্যন্ত চায় একটা ভয় ভীতিকর অবস্থা যাতে থাকে, সেই কারণে এই মবটা এখনো টিকে আছে। আমরা এটা চাই না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আজকে শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্ট আজকে শুরু হবে। আগের টেস্ট জিততেই কিন্তু আমরা একেবারে ড্র করলাম। আজকের টেস্টটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা আশায় আছি জিতবো আমরা। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।